প্রত্যেককে ওয়েলকাম আমাদের 2 নম্বর ক্লাসে। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমরা আজকে আলোচনা করব আমাদের ক্লাস 2তে সিডিপির মনোবিজ্ঞানের সংজ্ঞা এবং বিকাশের ইতিহাস। আমরা আগের দিন জেনেছি যে কিভাবে দর্শন বা ফিলোসফির একটা নির্দিষ্ট শাখা থেকে বিচ্ছিন্ন হয়ে সাইকোলজি বা আমাদের মনোবিজ্ঞান একটা নির্দিষ্ট বিষয় হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এবার আজকে জানবো যে সেই ইতিহাসটা সম্পর্কে, কিভাবে আত্মপ্রকাশ করার পর কিভাবে একটা সাবজেক্ট ডেভেলপ হলো আস্তে আস্তে, এবং আজকে গিয়ে এত ইম্পর্টেন্ট এবং এত বড় একটা সাবজেক্টে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, তো দেখো সবাই মন দিয়ে ক্লাসটা করবে, খুব ছোট্ট একটা ক্লাস হবে আজকে। দেখো, শিক্ষামূলক মনোবিজ্ঞানের আমরা ঐতিহাসিক সূচনাকে যদি দেখি, দেখো মনোবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে অনেক প্রাচীন কাল থেকেই কিন্তু এই যে অ্যারিস্টটল দেখতে পাচ্ছি আমরা, বা জন লক দেখতে পাচ্ছি, এছাড়া প্লেটোর কথা আমরা শুনেছি, তাই না? রুশোর কথা শুনেছি, যদিও রুশো এনাদের মতো এতটা পুরনো নয়, তবুও এরা প্রাচীন কাল থেকেই কিন্তু বিভিন্ন রকমের কথা বলে থাকছেন। এবার একটা মজার জিনিস যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাবো এই যে আমরা যাদেরকে দেখছি, অ্যারিস্টটলের কথা বলো বা জন লকের কথা বলো, তাই না, এরা প্রত্যেকে কিন্তু দার্শনিক, তাই তো? যারা ক্লাস 11-12 ফিলোসফি সাবজেক্ট ছিল, তারা নিশ্চয়ই দর্শন পড়েছো, এনাদের বিভিন্ন মতবাদগুলো পড়েছি আমরা। তো এরা সবাই কিন্তু ছিলেন কি, বড় বড় মাপের দার্শনিক। তো এখান থেকে প্রমাণিত হয় এই যে মনোবিজ্ঞান, সেটাকে নিয়ে এনারা গবেষণা শুরু করেন। অর্থাৎ মনোবিজ্ঞান আগে কিন্তু দর্শনের শাখা ছিল। এই যে জন লক, এই জন লকের একটা বিখ্যাত মতবাদ আমরা জানি, তাই না? সেটাকে কি বলা হয়? টাবুলা টাবুলা রাসা। সেখানে কি বলা হয়েছে? টাবুলা রাসা। সেখানে তিনি বলেছেন যে এরকম একটা কাগজের সাদা পৃষ্ঠা যেমন ফাঁকা থাকে, একটা শিশু যখন জন্মায় সেই শিশুর মনটাও ঠিক এরকম একটা ব্ল্যাঙ্ক পেজের মতো থাকে, একটা সাদা পৃষ্ঠার মতো থাকে। অর্থাৎ তুমি তাকে যেমনভাবে তৈরি করবে, তুমি তাকে যেমন শিক্ষা দেবে, ঠিক যেমনভাবে আমরা লিখে যাই এই সাদা কাগজের মধ্যে যেমন ইচ্ছা, শিশুর মনের ওপরেও আমরা সেইভাবে কিন্তু প্রভাব ফেলবো যেমনভাবে চাইবো। তুমি চাইলে তাকে ভালো মানুষ তৈরি করতে পারো, তুমি চাইলে তাকে খারাপ মানুষও তৈরি করতে পারো। এটা হচ্ছে জন লকের টাবুলা রাসা। আচ্ছা, এইটুকু মনে রেখো। আচ্ছা, এবার দেখো, মনোবিজ্ঞান একটা স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে পরবর্তীতে কি হয় না, আত্মপ্রকাশ করে 1879 সালে। দেখো, প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার, এটা আশা করি তোমাদের মনে আছে, কারণ আমরা ক্লাস 1-এ পড়েছি কিন্তু এটা, তাই না, যে জার্মানের লাইপজিগ শহরে। তো 1879 সালে জার্মানের লাইপজিগ শহরের যে বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে কে স্থাপন করেছিলেন আমরা জানি, উইলিয়াম উন্ড। তিনি কিন্তু প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেন। যারা 1 নম্বর ক্লাসটা দেখোনি, এগুলো সব কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে, অবশ্যই একবার দেখে নিও। দেখো, তিনি মানুষের মানসিক অভিজ্ঞতার মৌলিক উপাদানগুলোকে বিশ্লেষণ করতে চেয়েছিলেন। অর্থাৎ আমরা এটুকু মনে রাখবো যে 1879 সালে জার্মানির লাইপজিগ বলে একটা শহর ছিল, সেই লাইপজিগ শহরে উইলিয়াম উন্ড নামক একজন ব্যক্তি, তিনি প্রথম যে মনোবিজ্ঞানের গবেষণাগার অর্থাৎ সাইকোলজিক্যাল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সাইকোলজিক্যাল ল্যাবরেটরি কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম উন্ড প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, তারপরে দেখো, শিক্ষামূলক মনোবিজ্ঞানের প্রধান দৃষ্টিভঙ্গি সমূহ যদি দেখি, তো শিক্ষামূলক মনোবিজ্ঞানের বিকাশের পথে একের পর এক দৃষ্টিভঙ্গি বা মতবাদ এসেছে। যেমন কি, প্রথমে যদি আমরা আসি স্ট্রাকচারালিজম বা সংরচনাবাদ, ওকে, বা আমরা এটাকে গঠনবাদও বলতে পারি, তাই না? দেখো, প্রধান চিন্তক কে ছিলেন? উইলিয়াম উন্ড ছিলেন কিন্তু এই যে স্ট্রাকচারালিজম বা সংরচনাবাদের প্রধান চিন্তক বা মূল কর্তা। আচ্ছা, এছাড়াও এডওয়ার্ড টিচেনার ছিলেন, যদিও তার নামটা প্রশ্নে খুব একটা দেয় না। আচ্ছা, মূল বক্তব্য কি? এখানে বলা হয়েছে যে মনের যে কাঠামো রয়েছে, স্ট্রাকচার অফ মাইন্ড রয়েছে, তাই না, সেটাকে বিশ্লেষণ করা, আত্মদর্শন অর্থাৎ নিজের সম্পর্কে বোঝা, তাই না, নিজের মানসিক অভিজ্ঞতা পরীক্ষা করে মনের মৌলিক উপাদানগুলোকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। আমরা এগুলো গেস্টাল্ট থিওরির সময় পড়বো। অন্তর্দর্শন বলে একটা, ইনসাইড লার্নিং বলে একটা জিনিস হয়, যদিও এটা সেটার সাথে সম্পর্কযুক্ত নয়। তো ইনসাইড লার্নিং বা তোমার অন্তর্দর্শন আর এই আত্মদর্শন, এই দুটোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম ফারাক রয়েছে। ওকে, তো আত্মদর্শন মানে কি? দেখো, আত্ম মানে হচ্ছে নিজেকে, আর দর্শন মানে কি? দর্শন মানে হলো দেখা, অর্থাৎ নিজেকে দেখা। এটাকে কি বলা হচ্ছে? আত্মদর্শন বলা হচ্ছে। তাহলে এই যে গঠনবাদ বা সংরচনাবাদ, এর প্রধান জনককে? উইলিয়াম
উন্ড, এবং সেখানে কিসের কথা বলা হয়েছে? আমাদের স্ট্রাকচার অফ মাইন্ড, মনের গঠনকে বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। অর্থাৎ আমি নিজেকে যেন বুঝতে পারি, এখন আমার মন খারাপ, কেন মন খারাপ, এখন আমার আনন্দ হচ্ছে, কেন হচ্ছে, সেইগুলোকেই বলা হচ্ছে আত্মদর্শন করা। ওকে, ইন্ট্রোস্পেকশন বলা হয় এটাকে। আচ্ছা, তারপরে দেখো সমালোচনার দিকে যদি যাই আমরা, তো আত্মদর্শন বা ইন্ট্রোস্পেকশন সম্পূর্ণ ব্যক্তিনিষ্ঠ। এটা কিন্তু তোমার একরকম হবে, তোমার বন্ধুরা একরকম হবে, আমার একরকম হবে। প্রত্যেক ব্যক্তির আত্মদর্শন একই রকম হয় না, হওয়া কখনো সম্ভব নয়, তাই না? তো সরি, অন্যের মন এভাবে পরিমাপ করা যায় না, তাই না? যে আমার মন এখন যেটা, আমার ধরো এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তাই বলে আমার সাথে যারা আছে প্রত্যেকেরই আইসক্রিম খেতে ইচ্ছা করছে এমন তো ব্যাপার হতে পারে না, তাই না? কারোর এখন চানাচুর খেতেও মন হতে পারে, কারো এখন চকলেট খেতেও মন হতে পারে। তো একজন ব্যক্তির মনোভাব দিয়ে সবার মনকে কিন্তু আমরা বিচার করতে পারি না। অন্যের মন এভাবে পরিমাপ করা যায় না, পদ্ধতিটি বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য নয়, তাই এই মতবাদটি কিন্তু গ্রহণ করা যায়নি, গ্রহণযোগ্যতা পায়নি। আচ্ছা, দ্বিতীয় একটা হচ্ছে ফাংশনালিজম বা প্রকার্যবাদ। দেখো এটার যে জনক বা প্রধান চিন্তক আমরা কাকে বলি? উইলিয়াম জেমসকে বলে থাকি। ওকে, উইলিয়াম জেমস, তার সাথে সাথে এই জিনিসটা মনে রাখবে, তাকে বলা হয় ফাদার অফ আমেরিকান সাইকোলজি। ওকে, আমেরিকান সাইকোলজি জনক বলা হয় কাকে? উইলিয়াম জেমসকে। এছাড়াও আর একজন লোক রয়েছেন, তিনি হচ্ছেন জন ডিউ, যেটা খুব পরিচিত নাম, আমরা সবাই জানি, তাই না? তিনি খুব বিখ্যাত একজন লোক, তিনিও কিন্তু এই বাদের সমর্থক ছিলেন। এই যে ফাংশনালিজম বা প্রকার্যবাদ, এখানে কি বলা হয়েছে দেখো, মূল বক্তব্য হচ্ছে মন কিভাবে কাজ করে। যে কোনো যন্ত্রের একটা নির্দিষ্ট ফাংশন থাকে, তাই না? তুমি যখন তোমার হাতের স্মার্টফোন দিয়ে কোনো একজন বন্ধুকে কল দিচ্ছ, সেই কল দেওয়ার একটা নির্দিষ্ট ফাংশন আছে, যেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু যারা এই নিয়ে গবেষণা করে, যারা মোবাইল তৈরি করেছেন, মোবাইল সম্পর্কে, মোবাইলের খুঁটিনাটি জিনিস, যন্ত্রাংশ সম্পর্কে জানেন, তারা কিন্তু জানেন যে তুমি ওই নাম্বারটা ডায়াল করার পর কল করার সঙ্গে সঙ্গে ভেতরে কি কি ফাংশন হচ্ছে, তাই না? তোমার নেটওয়ার্কের মাধ্যমে স্যাটেলাইটে যাচ্ছে, তোমার কথা স্যাটেলাইট থেকে রিফ্লেক্ট করছে তোমার বন্ধুর ডিভাইস, অর্থাৎ সে যে শহরেই থাকুক, তার সেই স্যাটেলাইট থেকে তার ডিভাইস মানে ফোনের মধ্যে যাচ্ছে, সে শুনতে পাচ্ছে, আবার তার কথা স্যাটেলাইটের মাধ্যমে তোমার কাছে আসছে, অর্থাৎ একটা ফাংশনের মাধ্যমে কাজ করছে, তাই না? একটা ফাংশনের মাধ্যমে প্রত্যেকটা যন্ত্র যেমন কাজ করে, ফাংশনালিজমে বলা হচ্ছে, উইলিয়াম জেমস এবং জন ডিউ এনারা বলছেন কি, যে আমাদের মন, আমাদের যে মাইন্ড, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট ফাংশনে কাজ করে। ঠিক আছে, তো সেই মনের ফাংশনটা কি, মন কিভাবে কাজ করে, সেটাকে নিয়ে যে জায়গাতে গবেষণা করা হয়, যে শাখাতে গবেষণা করা হয়, সেটাকেই আমরা কি বলছি? প্রকার্যবাদ বা ফাংশনালিজম। আচ্ছা দেখো, মনের গঠন নয়, মানুষের পরিবেশের সাথে মানিয়ে নিতে মন সক্ষম, এই ধারণাকে কেন্দ্র করে প্রগতিশীল শিক্ষার ভিত্তি তৈরি হয়। আমরা জানি যে এটাও কিন্তু মনের একটা ফাংশনালিজমের অন্তর্গত, যে তুমি যেখানেই যাও সেই জায়গার সাথে তোমার মন আস্তে 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 মানিয়ে নেবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরো একজন মেয়ে, তার ধরো 25 বছর বয়সে তার বিয়ে হয়ে গেল, এবং সে বাবার ঘর থেকে সে তার স্বামীর ঘরে গেল, এবং সেখানে একটা নতুন পরিবেশ পেলো। প্রথম প্রথম কিন্তু প্রত্যেকটা মেয়ের, শুধু মেয়ে নাও, ছেলে মেয়ে সবারই, যেই তার বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতে যায়, হ্যাঁ, তো প্রথম প্রথম একটু অসুবিধা হয়, একটু কষ্ট হয়, মন খারাপ করে, তাই না? আমরা যখন ধরো হোস্টেলে ছিলাম পড়াশোনার জন্য, বা হয়তো কোনো কলেজে হোস্টেলে ছিলাম, কলেজের হোস্টেলে, বা কাজ করতে বাইরে কোথাও গেছি, সে সময়তেও কিন্তু বাড়ির জন্য একটু একটু মন খারাপ করে। তো এটাও কিন্তু একটা মনের ফাংশন। দেখো এখানেও কিন্তু আমাদের মনই সেই সব কিছুকে করাচ্ছে, একটা নির্দিষ্ট ফাংশন রয়েছে, এবং ধীরে 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 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছরের মধ্যে মন কিন্তু অ্যাডাপ্ট করে নেয়, সেই জায়গাটাকে মানিয়ে নেয়। 1 বছর পরে কিন্তু আর মন খারাপ করে না, সেটাও নিজের বাড়ি, নিজের জায়গার মতোই হয়ে যায়, তাই না? তো এই যে এটাও কিন্তু মনের একটা ফাংশনালিজমের অন্তর্গত বা প্রকার্যবাদের একটা উদাহরণ। এবার আসি গেস্টাল্ট সাইকোলজি। গেস্টাল্ট সাইকোলজির একটা হিউজ সিলেবাস আমাদের রয়েছে, মানে গোটা একটা চ্যাপ্টার আমরা পড়বো গেস্টাল্ট সাইকোলজি সম্পর্কে। এখন এটুকু জেনে রাখো, এই যে গেস্টাল্ট সাইকোলজি রয়েছে, এর যে জনক ছিলেন কে, 3জন জনক ছিলেন। খুব সহজভাবে নামগুলো মনে রাখবে, নামগুলো উচ্চারণ একটু কঠিন। আমরা মনে রাখবো কাফকা, কোহলার এবং ওয়ার্ডাইমার। ওকে, এই 3জনের নাম মনে রাখবে, ঠিক আছে? ওয়ার্ডাইমার, কোহলার বা কোলার,
কোহলার থাকে সম্ভবত, এটা বাংলাতে, এটা টাইপিংটা কোলার হয়ে গেছে। আচ্ছা, এবং কি কাফকা। তো এই তিনজনের নামটা আমাদের মনে রাখতে হবে। তাহলে গেস্টাল্ট সাইকোলজির জনককে, গেস্টাল্ট সাইকোলজির জনক তিনজন, ওয়ার্ডেমার, কোলার এবং কোহলার এবং কাফকা। আচ্ছা, এবার মনে রাখবো এই যে গেস্টাল্ট, এই গেস্টাল্ট শব্দটার অর্থ কি? এই গেস্টাল্ট শব্দটার অর্থ হচ্ছে কি গঠন। ওকে, গঠন বা কাঠামো, গঠন বা কাঠামো, এই জিনিসটা মনে রাখবে। বা আরেকটা হয়, আরেকটা অপশনে দেয়, সেটা হচ্ছে অবয়ব। অবয়ব মানেই হচ্ছে গঠন বা স্ট্রাকচার। ওকে, তো এটা হলো আমাদের গেস্টাল্ট সাইকোলজি। আচ্ছা, এরপরে দেখো এই যে গেস্টাল্ট সাইকোলজি, তার মূল বক্তব্য কি? মূল বক্তব্য একটা জিনিসই, যে কোনো জিনিসকে সামগ্রিকভাবে চিন্তা করা, যে কোনো জ্ঞানকে ছোট ছোট অংশে বিভক্ত করে অর্জন না করে সামগ্রিকভাবে সেই জ্ঞানকে অর্জন করা। ওকে, মানুষ কোনো বিষয়কে আলাদা আলাদা অংশে নয়, বরং সমগ্র একটা জিনিস হিসেবে উপলব্ধি করে। অর্থাৎ আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একটা 10 লাইনের কবিতা। এই 10 লাইনের কবিতাটিকে দুইভাবে মুখস্থ করা যাচ্ছে। একজন একজন ছেলে, সে মুখস্থ করছে 5 লাইন প্রথমে, তারপরে আবার 5 লাইন, অর্থাৎ ভেঙে ভেঙে মুখস্থ করছে। আর একজন ছেলে, সে কিভাবে মুখস্থ করছে? সে মুখস্থ করছে টোটাল 10 লাইনকে বারবার বারবার রিপিট করে। অর্থাৎ এই ছেলেটি, সে প্রথম 5টা লাইন, এখান থেকে ধরো এত দূর, এই প্রথম 5টা লাইন পড়ে 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 10 বার 20 বার পড়ে মুখস্থ করলো। তারপরে পরের 5টা লাইনকে আবার মুখস্থ করলো। এটা একরকম নিয়ম। আর দ্বিতীয় যে এই যে ছেলেটি বলছি, এ কি করলো, যে এই 10টা লাইনকেই পরপর 20 বার পরে মুখস্থ করে নিল একসাথে। বোঝা যাচ্ছে? তো এই যে ব্যাপারটি, গোটা জ্ঞানটাকে সামগ্রিকভাবে অর্জন করা, ভেঙে ভেঙে না অর্জন করে, সেটা কি বলা হচ্ছে গেস্টাল্ট থিওরির মূল কথা। আমরা এর একদম ডিপে আমরা যাচ্ছি না, কারণ এখন একদম প্রথম প্রথম তো আমাদের বুঝতে অসুবিধা হবে, গুলিয়ে যাবে। তো এইটুকু আমি সহজ উদাহরণ দিয়ে বোঝালাম। যেখানেই দেখবে সামগ্রিকতা বা সমগ্র জ্ঞান অর্জন, এই ধরনের কথাগুলো আছে, সেটাই মনে রাখবে গেস্টাল্ট সাইকোলজির সাথে কিন্তু সেটা অন্তর্গত। আচ্ছা, এবার দেখো, এবার যদি আমরা একটু নেক্সট দিকে যদি আমরা যাই, পরবর্তীতে দেখো এরপরে আসি আমরা আচরণবাদ। আচ্ছা, আর একটা জায়গা এখানটায় মনে রাখবো একটু, যে ধরো এই যে গেস্টাল্ট থিওরি, এটা একটা পরীক্ষা করা হয়েছিল কার উপরে? একটা শিম্পাঞ্জির উপরে। কার উপর? একটা শিম্পাঞ্জির উপর। এই শিম্পাঞ্জির নাম ছিল কি? আমরা সবাই জানি মোটামুটি, এই শিম্পাঞ্জির নাম ছিল সুলতান। ওকে, কি পরীক্ষা করা হয়েছিল, সেই পরীক্ষার ফলাফল ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা গেস্টাল্ট থিওরি পড়ার সময় কিন্তু সবগুলোকে জানতে পারবো। আচ্ছা, এরপরে আসি আমরা আচরণবাদ বা বিহেভিয়ারিজম। খুব ভালো একটা জায়গা। আচরণবাদের প্রধান জনককে যদি প্রশ্ন আসে, মনে রাখবে সব সময় ওয়াটসনকে উত্তর করবে। ওয়াটসন। ওকে, জেবি ওয়াটসন। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফাদার অফ বিহেভিয়ারিজম বা আচরণবাদের জনক। এছাড়াও আর একটা খুব বিখ্যাত একজন লোক আছে, তিনি হচ্ছেন কে? বিএফ স্কিনার। স্কিনারের থিওরি আমরা পড়বো, ইঁদুরের ওপর পরীক্ষা করেছিলেন, তো সেই স্কিনারকেও কিন্তু আচরণবাদের জনক বলা হয়। ওকে, মূল বক্তব্য কি এখানে? এই যে আচরণবাদের, এখানে অবশ্যই আমরা নাম শুনে বুঝতে পারছি এটা ব্যক্তির আচরণের উপরে কিন্তু নির্ভর করে কোনো না কোনো থিওরি এর মধ্যে থাকবে। তো মনের যে অভ্যন্তরীণ অবস্থা নয়, বরং পর্যবেক্ষণযোগ্য আচরণ অধ্যয়ন করা উচিত, এটাই বলা হয়েছে। কেন? অর্থাৎ সহজ ভাষায় আমি যদি তোমাদের বুঝিয়ে বলি, তাহলে এই আচরণবাদে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সম্পর্ক বিশ্লেষণ করা হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, 1 মিনিট। আচ্ছা, এবার একটু দেখো, ধরো এটা হচ্ছে কি? এটা হচ্ছে একজন ছেলে, এর নাম দিলাম আমরা এ। এ যাচ্ছে কোন দিয়ে? এ রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে এদিকে, যেতে যেতে হঠাৎ করে কি দেখলো? হঠাৎ করে সে দেখলো একটি রাস্তার মধ্যে এরকম ভাবে একটি সাপ বসে আছে। সাপ দেখতে পেলো।
ওকে, এবার একটু ভালো করে দেখো, তাহলে এই জিনিসটা প্রত্যক্ষ করার পর তার কি হবে? সে ভয় পাবে। কি পাবে? ভয় পাবে। ভয় পাওয়ার পর কি করবে? সে পলায়ন করবে, অর্থাৎ পালিয়ে যাবে, তাই তো? বেশ, এবার দেখো, এই যে সাপটিকে দেখে সে ভয় পেল, এই ভয়টাকে কি বলা হচ্ছে? ভয়টাকে বলা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক, শুধু ভয় নয়, ভয়, আনন্দ, হিংসা, দুঃখ, ভালো লাগা, পছন্দ, অপছন্দ, সবাই উদ্দীপক। আচ্ছা, এই উদ্দীপকের ফলে সরি, এই উদ্দীপকের ফলে ওই ছেলেটি যে কাজটি করলো, কি করলো? পালিয়ে গেল ভয়ে, হ্যাঁ না? তাহলে এই যে পলায়ন দেখতে পাচ্ছি আমরা, পলায়ন বা পালিয়ে যাওয়া, এটাকে কি বলছি আমরা? এটাকে বলা হয় প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারছি এই উদ্দীপকের ফলে প্রতিক্রিয়া ঘটলো বা ঘটছে, তাই না? উদ্দীপকের ফলে প্রতিক্রিয়া ঘটছে, যে কোনো প্রতিক্রিয়ার পিছনে কোনো না কোনো উদ্দীপক থাকে। যেমন তোমরা এখন মন দিয়ে ক্লাস করছো, তার পিছনে কি উদ্দীপক আছে? না, তোমার একটা মোটিভেশন রয়েছে যে তোমাকে পরীক্ষায় পাস করতে হবে, তাই না? তো এই যে এটাই হচ্ছে আচরণবাদের মূল কথা, উদ্দীপক আর প্রতিক্রিয়ার যে সম্পর্ক, সেটাকে বিশ্লেষণ করা। দেখো এখানে সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে সেটাই, যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সম্পর্ককে বিশ্লেষণ করা হয়। ওয়াটসন আছে, প্যাভলভ আছে, এনারা সব কিন্তু এই ধরনের থিওরিতে বিশ্বাসী ছিলেন। ওকে, এবার যদি প্যাভলভের যে থিওরিটা ছিল সেটাকে শাস্ত্রীয় অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন বলা হয়। এর অন্য নাম হচ্ছে প্রাচীন, বেশ কয়েকটা বাংলা নাম আছে। একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন, ওকে, একটা হচ্ছে ধ্রুপদী অনুবর্তন। ধ্রুপদী অনুবর্তন, ওকে। তো পরবর্তীতে স্কিনার এই মতবাদকে আরও বিকশিত করেছিলেন। স্কিনারের যেটা, সেটার নাম ছিল কি? সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং। সক্রিয় অনুবর্তন। পরবর্তীতে আসি আমরা একটা থিওরিতে, সেটাকে বলা হচ্ছে সাইকো অ্যানালাইসিস থিওরি, মনোবিশ্লেষণ তত্ত্ব। খুব গুরুত্বপূর্ণ। কার থিওরি এটা? এটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব নামেই বেশি পরিচিত। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে কোনোদিন পড়বো গোটা চ্যাপ্টারে। এখানে মূল বক্তব্য হচ্ছে যে মানুষের মনে তিনটে স্তর, আমরা আগের দিন বলেছিলাম কিন্তু, কি কি? চেতন, অর্ধচেতন আর অচেতন, কনসাস, সাবকনসাস আর আনকনসাস, এই তিনটে মনের ভাগ রয়েছে। এবং মানুষের মনকে এই তিন ভাগে ভাগ করেছেন কে? সিগমুন্ড ফ্রয়েডই কিন্তু এই তিন ভাগে ভাগ করেছেন মানুষের মনকে, ওকে। এবার সেখানে বলা হচ্ছে মানুষের অচেতন মনে দমিত ইচ্ছা ও প্রেরণা থাকে, যা ব্যক্তিত্ব গঠনে প্রভাব ফেলে। আমাদের মনের যে তিনটে ভাগ আমরা পড়লাম, চেতন মন, অর্ধচেতন মন এবং অচেতন মন, এর মধ্যে এই যে আমাদের অচেতন মন বা আনকনসাস মাইন্ড রয়েছে না, সেখানে কি থাকে? আমাদের কোনো চাওয়া, কোনো ইচ্ছা, ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট, দুঃখ, এই সমস্ত জিনিসগুলো এই জায়গাটাতে থাকে, অচেতন মনের মধ্যে থাকে, ওকে। এবং যখন আমরা সেগুলোকে পরিপূর্ণ করতে পারি না, ফুলফিল করতে পারি না, তখন সেগুলো আমাদের আচরণকে প্রভাবিত করে। আচরণকে প্রভাবিত করে, যেমন কি ধরো একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো একটা ছেলে সে পড়তে বসেছে এবং সে কোনো একটা কবিতা মুখস্থ করতে চাইছে, কোনো মতেই তার মুখস্থ হচ্ছে না, সেই কারণে রাগে সে বইটা ছিঁড়ে ফেলে দিল বা খাতাটা ছিঁড়ে ফেলে দিল, তাই না? তো এটা হচ্ছে একটা জিনিস, যে অচেতন মন তাকে এই কাজটা করালো। বা হয়তো আমরা বলছি যে তোমার সামনে পরীক্ষা, টেট পরীক্ষার আগে দেখবে অনেকেরই এমনটা হবে, তোমার সামনে টেট পরীক্ষা চলে এসছে আর 5-10 দিন পর পরীক্ষা ধরে নাও, তো তখন তুমি রাত্রিবেলা স্বপ্ন দেখবে যে এই টেট পরীক্ষায় বসে পরীক্ষা দিচ্ছ, এরকম কঠিন প্রশ্ন হয়েছে, তুমি কিছু পারছো না, বা হয়তো তুমি খুব ভালো উত্তর দিচ্ছ। এটা প্রত্যেক ব্যক্তির উপর ডিপেন্ড করছে সে কি দেখবে স্বপ্নে, তাই না? তো এই যে জিনিসটা, টেট পরীক্ষা রিলেটেড ব্যাপারগুলো, এগুলোও এই যে স্বপ্ন দেখছি আমরা, সেটাও এই আনকনসাস মাইন্ড থেকে কিন্তু আসছে। আর তিনি মনের তিনটে শক্তির কথা বলেছেন, ইড, ইগো এবং সুপার ইগো। দেখো, এই যে ইড, তাকে তিনি ডেভিলের সাথে তুলনা করেছেন। ডেভিল অর্থাৎ এটাকে তিনি দানব বলেছেন, এ সবসময়তে খারাপ।
ঠিক আছে। আর এই ঈদকে শিশু নিয়ে জন্মায়, শিশু নিয়ে জন্মায়। প্রত্যেকটা শিশুর মধ্যে ঈদ মনের মধ্যে থেকে থাকে। ঈদ একটা শক্তি মনের, ইগো একটা শক্তি, সুপার ইগো একটা শক্তি। সুপার ইগো কি, একে তিনি সেন্ট বা সাধুর সাথে তুলনা করেছেন, সাধু। ওকে। আর এই যে ইগো, ইনি হচ্ছেন মধ্যস্থতাকারী। মানে ব্যাপারটা কেমন, দেখো একটা ঘরে যদি সাধু থাকে আবার দানব রাক্ষস থাকে, বদমাস থাকে, তাহলে তাদের মধ্যে কিন্তু কখনোই মিল হবে না, সবসময় বিবাদ ঝগড়া হতেই থাকবে। আর এই ইগো কি করে, এ সবসময় এদের মধ্যস্থতাকারী করে, অর্থাৎ এদের ঝগড়াকে থামায়, একটা মিউচুয়াল দিকে সম্পর্কটাকে নিয়ে যায়। আমরা এগুলো পড়বো ফ্রয়েডের থিওরিতে ডিটেলসে, এখন এটুকু জেনে রাখো, মনের তিনটে শক্তি, ঈদ, ইগো, সুপার ইগো। আচ্ছা, এরপরে আসি আমরা হিউম্যানিজম বা মানবতাবাদ। মানবতাবাদের যে প্রধান জনক তিনি কে, কার্ল রজার্স। কার্ল রজার্স থেকে প্রশ্ন আসে কিন্তু, কার্ল রজার্স মানবতাবাদের জনক, মনে রাখবো আমরা। এছাড়া আব্রাহাম ম্যাসলো, তার চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব আমরা পড়বো, সেখানে 5টা থিওরির কথা, 5টা লেভেলের কথা তিনি বলেছেন। ওকে। পরবর্তীতে এগুলো সব একটা করে নির্দিষ্ট চ্যাপ্টার রয়েছে, এই যে 6টা 7টা যা পড়ছি সবগুলোর মূল বক্তব্য কি এখানে, যে মানুষের স্বাধীন ইচ্ছা বা সহজাত সম্ভাবনাকে সম্মান করতে হবে, মানুষের প্রবৃত্তিকে দমন নয় বরং তাকে সঠিক পথে পরিচালিত করতে হবে। ওকে, এটাই হচ্ছে মানবতাবাদের প্রধান বক্তব্য, যে মানুষের প্রবৃত্তি, রাগ, ভয়, এই জিনিসটাকে, ভয়টাকে দমিয়ে না রেখে ভয়টার বহিঃপ্রকাশ ঘটাতে হবে এবং ভালো কাজে সেটাকে ব্যবহার করতে হবে। রাগ, দেখবে রাগ হলে মানুষের ক্ষমতা বেড়ে যায়, তাই না? তোমার খুব রাগ হলো, তোমাকে কেউ বললো, আরে ছি ছি ছি, তুমি 2 বছর টেট পরীক্ষা দিলে, 22 সালে 23 সালে 2 বছরই তুমি পাস করতে পারলে না। এই কথাটা শুনে তোমার খুব রাগ হলো। হতে পারে দুটো কাজ হতে পারে, যে তুমি রাগ করে তার মুখে গিয়ে একটা ঘুষি মেরে দিলে, তার মুখ ফেটে গেল, ঠিক আছে, এটা এক রকমের নিবৃত্তি হতে পারে রাগের। অথবা দ্বিতীয়বার হতে পারে, তুমি এটাকে তোমার ইগোতে নিয়ে নিলে এবং ঘরে এসে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দিলে, এবং তারপরে 2026 বা 27 সালে যখনই টেট পরীক্ষা হোক, তুমি কি করলে, টেট পরীক্ষা একদম সুন্দর একটা রেজাল্ট করে তাকে চমকে দিলে। এই যে দ্বিতীয় ক্ষেত্র বললাম, এটাই হচ্ছে আমাদের এই যে মানবতাবাদের মূল কথা, যে আমাদের যে প্রবৃত্তি সেটাকে সঠিক পথে পরিচালনা করা। তার মুখে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দেওয়া, এটা আমাদের প্রবৃত্তির সঠিক পথ নয়। তুমি সেটাকে ইগোতে নিয়ে তুমি তোমার শক্তি বানিয়ে নিলে রাগটাকে, সেটাই তোমার প্রবৃত্তির সঠিক পথ, তাই না? নেক্সট আসছে দেখো কনস্ট্রাকটিভিজম বা নির্মাণবাদ। আচ্ছা, কনস্ট্রাকটিভিজম বা গঠনবাদ বা নির্মাণবাদ, এটা কি? এটার যে প্রধান চিন্তক তিনি হচ্ছেন কে, জ্যাঁ পিয়াজে, জ্যাঁ পিয়াজে এবং লেভ ভাইগর্স্কি। এই যে পিয়াজে, এটাকে কি বলা হয়, প্রজ্ঞামূলক, প্রজ্ঞামূলক নির্মাণবাদ বা গঠনবাদ একই জিনিস, নির্মাণবাদ। আর ভাইগর্স্কি যে থিওরি, তাকে কি বলা হয়, তাকে বলা হয় সামাজিক, সামাজিক নির্মাণবাদ। ওকে। তো যদি প্রশ্ন আসে সামাজিক নির্মাণবাদের জনককে, উত্তর করব লেভ ভাইগর্স্কি। যদি প্রশ্ন আসে প্রজ্ঞামূলক নির্মাণবাদের জনককে, উত্তর করব জ্যাঁ পিয়াজে। মূল বক্তব্য কি, দেখো, প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান বা জানা, ঠিক আছে, বোঝা, স্মরণ করা, মনে রাখা। মস্তিষ্ক কম্পিউটারের মতো তথ্য গ্রহণ করে, প্রক্রিয়াজাত করে এবং সংরক্ষণ করে, এটাই প্রজ্ঞামূলক বা গঠনবাদের মূল কথা হচ্ছে, যে কোনো শিশুকে যখন তুমি কোনো জিনিসকে শেখাচ্ছ, সেটাকে একটা জাস্ট সেই যা খাওয়াচ্ছ খেয়ে নিচ্ছে সেরকম ব্যাপার না, বা আমি যেটা শেখাচ্ছি তোমরা সেটা শিখে যাচ্ছ এমন না। যে কোনো শিশুকে যখন কোনো কিছু শেখানো হচ্ছে, বলা হচ্ছে, তখন সে সেটাকে নিজের মতো করে জ্ঞান তৈরি করে, নিজের হাতে সেই শিশু কি করে, জ্ঞান গঠন করে। এটাই কিন্তু প্রজ্ঞামূলক নির্মাণবাদের বা যে কোনো নির্মাণবাদের মূল কথা, এটাই যে শিশুরা জ্ঞানের সক্রিয় গ্রাহক হিসাবে কাজ করে, তারা নিষ্ক্রিয় নয়। ওকে। আমি কোনো একটা জ্ঞান দিয়ে দিলাম, তারা সেই জ্ঞানটিকে গিলে খেয়ে নিল, এমন ব্যাপার নয়। সেই শিশুরা কিন্তু জ্ঞানটাকে নিজের মতো করে তৈরি করবে। এটাই এখানে লেখা আছে। এবার দেখো, এগুলো জাস্ট একবার তোমরা দেখে নেবে, এগুলো সবই আমরা পড়লাম, বিশেষ করে কোন থিওরিটা কার, ঠিক আছে, সেটা একটু দেখে নেবে। আর সেখানে কি মূল বিষয় বলা হয়েছে সেটাকে দেখে রাখতে পারো, না দেখলেও অসুবিধা নেই, কারণ এটা সম্পর্কে আমরা আবার ডিটেলস ক্লাস করব।
ওকে, এটা হচ্ছে তোমার এক লাইনে, ওয়ান লাইনার, তোমাদের যাতে পড়তে সুবিধা হয় সব কিছুই দেওয়া রয়েছে। এগুলো যা 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 আমরা এতক্ষণ পড়লাম সেগুলো ওয়ান লাইনার হিসাবে দেওয়া আছে, তোমরা একবার চোখ বুলিয়ে নাও এটার মধ্যে। ঠিক আছে, আমরা পরের পেজে যাই। এবার দেখো, শিক্ষামূলক মনোবিজ্ঞানের অবদান। আমরা আগের দিন শিক্ষামূলক মনোবিজ্ঞান সম্পর্কে কিন্তু বলেছিলাম খুব সুন্দরভাবে, তাই না? যে যখন তুমি যেটা শিখছো সেটাকে অ্যাপ্লাই করতে পারছো। এখানে দেখো, শিক্ষায় মনোবিজ্ঞানের প্রয়োগ ঘটার আগে শিক্ষা ছিল সম্পূর্ণ শিক্ষক কেন্দ্রিক। আমরা যদি প্রাচীন শিক্ষা ব্যবস্থার কথা বলি, তো সেই প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল কি টিচার সেন্ট্রিক, শিক্ষক কেন্দ্রিক, যেখানে শিক্ষক যা পড়াবেন তাই পড়তে হতো। আমাদের ছোটবেলার কথা ভেবে দেখো, সেখানে আমরা স্কুলে যেতাম, স্কুলে গিয়ে টিচার যেটা বলতেন সেটাই পড়তে হতো। আমরা যদি বলতাম যে স্যার আজকে একটু ছবি আঁকতে ইচ্ছা করছে, কোনো রকম কিন্তু সেরকম কিছু চলতো না আমাদের মর্জি, তাই না? প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা সেটা ছিল শিক্ষক কেন্দ্রিক, এবং শিশুকে মনে করা হতো যে একটি শূন্য পাত্র বা এমটি ভেসেল। একটা ধরো আচ্ছা, একটা ধরো এরকম খালি একটা পাত্র রয়েছে, সেই পাত্রের মধ্যে কি করা হচ্ছে, যে অন্য একটা পাত্র থেকে জল ঢেলে দেওয়া হচ্ছে। তাহলে এই পাত্রটা কি হচ্ছে, দিচ্ছে, তাই তো, দিচ্ছে। আর এই পাত্রটা কি করছে, সে নিচ্ছে, গ্রহণ করছে। এই যে পাত্রটা, এই পাত্রটি ছিল শিক্ষার্থী বা স্টুডেন্ট, আর এই যে পাত্রটা যে দিচ্ছে সেটা ছিল টিচার। আমরা যেটাকে জল বলছি এটা ছিল নলেজ বা জ্ঞান। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাচীন মতবাদ। অর্থাৎ প্রাচীনকালে কি মনে করা হতো, শিক্ষা ব্যবস্থা ছিল টিচার সেন্ট্রিক, সেখানে শিক্ষকই সর্বে সর্বা, তিনি যা বলবেন তাই হবে, ভুল ভুল ঠিক ঠিক। শিক্ষার্থীর কি বিষয় এখন শিখতে ইচ্ছা, কি করতে ইচ্ছা, কোনো কিছুর কোনো দাম ছিল না। এবং তিনি কি করতেন, জ্ঞানকে যেন মনে করা হতো শিক্ষার্থীকে একটা শূন্য পাত্র, একটা খালি এরকম পাত্র, যেখানে শিক্ষক এরকমভাবে জ্ঞান ঢেলে দিচ্ছেন আর শিক্ষার্থী সেই জ্ঞানকে ধরে রাখছে নিজের ভেতরে। এটা হচ্ছে প্রাচীন মতবাদ। বর্তমানে কি, বর্তমানে শিক্ষা ব্যবস্থা কি, এটা চাইল্ড সেন্ট্রিক। আমরা জানি RT 1/2009 অনুসারে বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক। এখানে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা মানে হচ্ছে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে কে থাকে, কেন্দ্রে শিশু থাকবে। এইটা থেকে প্রশ্ন আসে যে আধুনিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু কি, মনে রাখবে শিশু। নেক্সট দেখো, মূল দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এটা তো আমরা প্রথমেই বললাম, আগে ছিল তোমার টিচার সেন্ট্রিক, বর্তমানে এখন চাইল্ড সেন্ট্রিক হয়েছে। আচ্ছা, শিক্ষামূলক যে মনোবিজ্ঞান তার অবদান কি আছে। শিক্ষায় মনোবিজ্ঞানের প্রয়োগ ঘটার আগে শিক্ষা ছিল সম্পূর্ণ শিক্ষক কেন্দ্রিক, তাই তো। শিশুকে মনে করা হতো একটি শূন্য পাত্র বা এমটি ভেসেল, শিক্ষক যা ঢালবেন তাই ভরবে। শিশুর আগ্রহ, ক্ষমতা ও বিকাশের স্তর বিবেচনা করা হতো না। শিক্ষামূলক মনোবিজ্ঞানের আবির্ভাবের পর শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে এবং শিক্ষক হয়ে ওঠে শিশু কেন্দ্রিক বা চাইল্ড সেন্টার। আচ্ছা, এতদূর পর্যন্ত তো আমরা বুঝতে পারলাম যে আগে ছিল টিচার সেন্ট্রিক, বর্তমানে এখন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন রয়েছে। প্রধান অবদান দেখো, এটাই সেই একই জিনিস লেখা আছে, শিক্ষক শিক্ষিকার কেন্দ্রে ছিলেন শিক্ষা ব্যবস্থার, আর বর্তমানে কিন্তু শিশু রয়েছে, তাই না, এখন শিশু রয়েছে শিক্ষার কেন্দ্রে। সব বয়সী শিশুকে একই পদ্ধতিতে একই বিষয় পড়ানো, একই বিষয় পড়ানো হতো, এবং তাদের যে ডেভেলপমেন্ট লেভেল, বিকাশের স্তর, সেটা আলাদা আলাদা, সে সম্পর্কে কোনো রকম ধারণা রাখা হতো না। কিন্তু বর্তমানে এখন প্রতিটি শিশুর যে বিকাশের স্তর রয়েছে সেটা তাদের স্তর অনুযায়ী তাদেরকে কিন্তু শেখানো হয়। ওকে, আচ্ছা, সহপাঠক্রমিক কার্যাবলী কি, এই জিনিসটা একটু দেখে রাখো।
সহপাঠক্রমিক কার্যাবলী বা কো কারিকুলার অ্যাক্টিভিটি। সহপাঠক্রমিক কার্যাবলী আমরা সেই সবগুলোকে বলতে পারি যেটা পাঠ্যক্রমের সাথে সাথে করানো হয়, যেমন ধরো শারীর শিক্ষা, কর্মশিক্ষা, নাচ গান, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলো, এই সব কিছুকে সহপাঠক্রমিক কার্যাবলী বলি। হয়তো ক্লাসে তুমি কোনো একটা গল্প পড়াচ্ছ, গল্প পড়াতে পড়াতে দেখলে সেটাকে সুন্দরভাবে নাটক হিসাবে উপস্থাপন করা যাবে, তো বাচ্চাদের দিয়ে নাটক করালে এটাও একটা সহপাঠক্রমিক কার্যাবলী বা কো কারিকুলার অ্যাক্টিভিটিজের অন্তর্গত, তাই না? আর এখন আগে এটাকে কিন্তু একদম লেস ইম্পর্টেন্ট দেওয়া হতো, অর্থাৎ বলা হতো খেলাধুলা করা একদম বন্ধ করা উচিত, তাই না? এবং সবসময় পড়া করা উচিত, তাই না? যে প্রবাদ ছিল, পড়লে লিখলে হবে নবাব, খেললে হবে খারাপ। তো এই সহপাঠক্রমিক কার্যাবলীকে আগে টিচার সেন্ট্রিক এডুকেশনে অবহেলা করা হতো, কিন্তু বর্তমানে এখন এটাকে কি না একটা পজিটিভ ওয়েতে এটাকে অ্যাকসেপ্ট করা হয় এবং এটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। প্রতিটা ক্লাসে দেখবে এখন শারীরিক শিক্ষা, কর্মশিক্ষার একটা নির্দিষ্ট ক্লাস থাকে। ব্যক্তিগত পার্থক্য দেখো, একটা ক্লাসে যখন 50টা শিশু রয়েছে, তাদেরকে তুমি পড়াচ্ছ বা তারা তোমার কাছে পড়ছে, তখন সবাই একই রকম হবে না, এটাই স্বাভাবিক। কেউ একটু বেশি এগিয়ে থাকবে, অ্যাডভান্স লেভেলে, সে বুঝে যাচ্ছে। এই যে এখন যে ক্লাসটা করছি, হয়তো আমি যেগুলো বলছি কেউ একদম নতুন শুনছে, প্রথম প্রিপারেশন শুরু করেছে, আবার কেউ অনেক দিন ধরে পড়ছে, তাদের মোটামুটি 80% এগুলো জানা রয়েছে, তাই না? তো ঠিক প্রতিটা ক্লাসেই এরকম হয়, বাচ্চা থেকে বড় সবার ক্লাসে। তো এই যে ব্যক্তিগত পার্থক্য, এই ব্যক্তিগত পার্থক্যকে আগে গুরুত্ব দেওয়া হতো না। অর্থাৎ টিচার পড়িয়ে দিলেন, ফার্স্ট বেঞ্চের দিকে যে ছেলেমেয়েরা বসেছিল, যারা একটু বাড়িতে পড়াশুনো করে, হ্যাঁ, ভালো গাইড পায়, টিচার বাড়িতে প্রাইভেট টিউটর রয়েছে, বাবা মারা দেখিয়ে দিতে পারে, তারা সুন্দরভাবে বুঝে গেল। কিন্তু লাস্টের দিকে বা যেখানেই বসে থাকুক যে ছেলেমেয়েরা, যাদের বাড়িতে সেরকম বাবা মারা লেখাপড়া জানেন না, প্রাইভেট টিউটর নেই, হ্যাঁ, তারা একটু দুর্বল পড়াশুনোর দিক থেকে, তারা বুঝতে পারলো না, তাদেরকে আলাদাভাবে বোঝানো উচিত উদাহরণ দিয়ে, সেই জিনিসটাকে আগে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বর্তমানে এটাকে এখন গুরুত্ব দেওয়া হয়। ওকে, আর এখানে সেরকম কিছু নেই। রিফর্ম ইন টিচিং মেথড, শিক্ষা পদ্ধতিতে প্রচুর সংস্কার রয়েছে, যেমন বর্তমানে এখন প্রচুর শিক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়, টিএলএম ব্যবহার করা হয়, হ্যাঁ, তারপরে ধরো বক্তৃতা পদ্ধতি। এই যে বক্তৃতা পদ্ধতি, আগে কেবল টিচার আসতো এবং বক্তৃতা লেকচার মেথডের মাধ্যমে পড়াতো, যেটা আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, তাই না, লেকচার মেথডে। এই লেকচার মেথড মনে রাখবে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে বড়দের পড়ানোর জন্য, যেমন তোমরা পড়ছো, হাই স্কুলে পড়ানো হচ্ছে, তাদের জন্য সব থেকে শ্রেষ্ঠ এবং কার্যকর। কিন্তু প্রাইমারি বাচ্চাদেরকে এরকমভাবে যদি আমি শুধু, তোমরা যদি প্রাইমারি বাচ্চা হতে আর আমি এইভাবে লেকচার মেথডে স্লাইড দিয়ে পড়াতাম, তোমাদের কিন্তু ভালো লাগতো না, তাই না? তো প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য বিভিন্ন রকমের পদ্ধতি আছে, তাই না? যে অভিনয় পদ্ধতি, গল্প বলা পদ্ধতি, ইত্যাদি ইত্যাদি পদ্ধতিতে কিন্তু পড়ানো হয়। আচ্ছা, আগে এত পদ্ধতি ছিল না। আর পাঠ্যক্রমের যে সংস্কার রয়েছে, সবার জন্য একই পাঠ্যক্রম নির্ধারিত ছিল আগে, শিশুর রুচি বা সক্ষমতার বিবেচনা ছিল না, প্রত্যেক শিশুর জন্য একই রকমের পাঠ্যক্রম ছিল। এখন পাঠ্যক্রমে শিশুর সক্ষমতা, মানসিক স্তর ইত্যাদির উপরে কিন্তু নির্ভর করা হয়, যে কারণে দেখবে আমরা যখন প্রাইমারিতে পড়াশুনো করেছিলাম, মনে পড়ছে, তখন আমাদের কিশলয় বলে একটা বই ছিল, নবগণিত মুকুল বলে একটা বই ছিল, তারপর ইতিহাস ও ভূগোল বলে বই ছিল, তাই না, প্রাইমারিতে। ইংরেজি ছিল। তো এই যে ব্যাপারগুলো, সেগুলোতে, সেই বইগুলোতে দেখবে থিওরি বেশি থাকতো বড়দের মতোই। রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, পৃথিবীর অন্দরমহল, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অ্যাস্থনোস্ফিয়ার, এগুলো সবই কিন্তু আমরা ভূগোল বইয়ে পড়েছি ছোটোবেলায় ক্লাস 4-এ। আমার এখনও মনে আছে, তাই না? তোমরাও মনে করতে পারবে কিশলয় বইয়ে বিভিন্ন গল্প। এবার এখনকার যদি বইগুলো তোমরা দেখো, নীল সাদা যে বইগুলো এখন হয়েছে, সেখানে সব জায়গায় গল্পের মতো করে লেখা, তাই না, নীল নীল লাল রং দিয়ে। অনেক জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন ছক তৈরি করা রয়েছে, বিভিন্ন ছবিকে রং করে ভরাটকরণ করার কথা বলা হয়েছে, হ্যাঁ, তাই না? এই যে ছবির কথায় যদি দেখো, আমাদের সময় বইয়ে সাদা কালো বই ছিল, একটাও কিন্তু ছবি থাকতো না। আর এখনকার বইয়ে ছবি আঁকা, রং করা, বিভিন্ন ডট লাইনগুলোকে যোগ করে বিভিন্ন ছবি লেখা, এই সমস্ত কিছুকে করা হয়েছে। অর্থাৎ আগে পাঠ্যক্রমটা শিশুর কেমনভাবে, শিশুর বই পড়লে ভালো লাগবে শিশুর, সেটা সম্পর্কে কোনো রকম মাথা ব্যথা ছিল না। কিন্তু বর্তমানে এখন শিশুদের রুচি, শিশুদের চাহিদা, কিভাবে বইটা তৈরি করলে শিশুদের ভালো লাগবে, সেই বিষয়ে নিয়ে কিন্তু বর্তমানে বইগুলো তৈরি করা হয়েছে।
শিশু শিক্ষক সম্পর্ক, আগে একটা টিচারদের সাথে বাচ্চাদের একটা বিশাল ভয়ের সম্পর্ক ছিল, তাই না? স্যারদেরকে আমরা যদি দেখতাম গ্রামে আসছেন, ভয়ে আমরা লুকিয়ে পড়তাম। কিন্তু এখন দেখবে এই জিনিসটা, যে স্কুলে, প্রাইমারি স্কুলে টিচারদের বার্থডে পালন করছে বাচ্চাগুলো, তারা বেলুন টাঙিয়ে সাজাচ্ছে, হ্যাঁ, এই যে টুপিগুলো পরছে, স্যারকে গিফট দিচ্ছে। আমরা কিন্তু ভয়ে ওসব কখনো করতে পারিনি, তাই না? স্যারকে দেখলে আমরা প্রচণ্ড ভয় পেতাম। তো আগে শিক্ষক শিশুর সাথে শিক্ষকের সম্পর্ক ছিল একটা ভয়ের সম্পর্ক ছিল, কিন্তু এখন একটা বন্ধুর সম্পর্ক রয়েছে, এবং শিশুকেন্দ্রিক শিক্ষা এই বন্ধুর সম্পর্ককেই কিন্তু রাখতে বলে, বা এটাকেই বেশি গ্রহণযোগ্য শিশুকেন্দ্রিক শিক্ষার মতে। আচ্ছা, এরপরে দেখো অনুশাসনী সংস্কার। শিশুকে আগে ভয় দেখিয়ে শাস্তি দিয়ে শৃঙ্খলা মানানো হতো, তাই না? মারধর হতো, কান ধরে উঠবোস করানো হতো। কিন্তু বর্তমানে কিন্তু প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন, এই জায়গাটা মনে রাখবে, প্রোগ্রেসিভ এডুকেশনের জনক কাকে বলা হয়? জন ডিউকে বলা হয়। ওকে, তো এখন কিন্তু শিশুকে এই যে মারধর, এই সব শাস্তি, ভয়, এই সমস্ত কিছুকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। একদমই এটা কিন্তু বর্তমানে আর গ্রহণযোগ্য নয়। ওকে, মূল্যায়ন পদ্ধতিতে প্রচুর সংস্কার রয়েছে। আগে শুধু 2বার পরীক্ষা হতো, একটা হাফ ইয়ারলি হতো, একটা ফাইনাল এক্সাম হতো, এবং সেখানে প্রচুর পরিমাণে মুখস্থের উপরে জোর দেওয়া হতো। যে ধরনের প্রশ্নগুলো থাকতো, রবীন্দ্রনাথের বাবার নাম কি, রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন, এই ধরনের বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্নগুলো বেশি থাকতো। কিন্তু বর্তমানে যদি দেখো, শিশুদের, বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি প্রশ্ন, সেখানে প্রজেক্ট রয়েছে, রিটেন এক্সাম, ওরাল রয়েছে। ওরালের জায়গায় এখন প্রজেক্ট এসেছে, তাই না? 4-5-5-এ গিয়ে তারপরে ধরো তোমার যে প্রশ্নপত্র, সেখানেও বিভিন্ন অভিনবত্ব আমরা দেখতে পাই, বিভিন্ন ছবি ভরাট করা, লেটার যোগ করা, ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো যে মূল্যায়ন পদ্ধতি, এবং এখন আমরা জানি 3টে সামেটিভ এক্সাম হয় আর 9টা ফর্মেটিভ এক্সাম হয়, অর্থাৎ সারা বছর ধরে কিন্তু পরীক্ষা হচ্ছে, তাই না? যেটাকে বলা হয় কি? এটাকে বলা হয় সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। সারা বছর ধরে পরীক্ষা হয়। কটা হয়? সামেটিভ হয় 3টে পরীক্ষা, আর ফর্মেটিভ হয় 9টা পরীক্ষা। টোটাল 12টা পরীক্ষা হয় 12 মাসে। আচ্ছা, এবার দেখো, শিক্ষামূলক যে মনোবিজ্ঞান, তার চূড়ান্ত লক্ষ্য কি? শিশুর আচরণের ইতিবাচক পরিবর্তন আনা, অর্থাৎ সুনাগরিক গড়ে তোলা। এটাই কিন্তু শিক্ষামূলক মনোবিজ্ঞানের মূল লক্ষ্য, তাই না? শিশুকে সঠিক পথে পরিচালিত করা এবং তার সর্বাঙ্গীন বিকাশ ঘটানো শিক্ষামূলক মনোবিজ্ঞানের একটা চূড়ান্ত লক্ষ্য হয়ে দাঁড়ায়। বিশেষ উল্লেখ্য, মনে রাখবো, জন ডিউ প্রগতিশীল শিক্ষার ধারণা দিয়েছিলেন। আমরা আগেই বলে দিলাম, প্রোগ্রেসিভ এডুকেশনের জনক হচ্ছেন জন ডিউ, প্রগতিশীল শিক্ষার জনক, যেখান থেকেই পরবর্তীকালে শিশুকেন্দ্রিক শিক্ষা আসে, যেখানে শিশুকে আদর, আন্তরিকতার সাথে শেখানোর কথা বলা হয়েছে। আজকের শিক্ষা ব্যবস্থা, এই যে জন ডিউয়ের প্রোগ্রেসিভ এডুকেশন, সেটা থেকেই কিন্তু এসেছে শিশুকেন্দ্রিক শিক্ষার ব্যাপারটা। ওকে, তো এক লাইনে এই জিনিসগুলো একটু মনে রাখবে, যা যা আমরা এতক্ষণ পড়লাম। মোটামুটি এইটা ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি মোটামুটি বোধগম্য হয়েছে, এবং খুব সহজ টপিক ছিল। যারা যারা বুঝতে পারবে না, তারা অবশ্যই কমেন্ট করে রাখবে কোন জায়গাটা বুঝতে পারোনি। ঠিক আছে, তো আজকে আমরা এখানে শেষ করলাম ক্লাসটা। থ্যাংক ইউ।